তমাল আজও গলির মোড়ে দাঁড়িয়ে। সামনেই যে গলিটা বাঁক নিয়ে চলে গেছে এক নিষিদ্ধ পল্লীতে। সম্পাদক কদিন ধরেই বলছিলেন এমন কিছু লিখুন মশাই যা পাবলিকে খাবে, একটু রসে বসে ভাবুন, আর বিষয়টা নারী হোক না বলে রসিকতা করে চোখ টিপলেন সম্পাদক। তমাল এতদিন শ্লীলতা বজায় রেখে লিখে গেছে, আজ সম্পাদক বাবুর রসিকতায় মাথায় অন্য ভাবনা ভর করে বসে, আর তাই ভাবতে ভাবতে এখানে চলে আসা। ইচ্ছা কোনো এক বারবনিতার জীবনী নিয়ে লেখা, কিন্তু কাছে এসে দেখে যতটা সহজ ভেবেছিল ততটা সহজ নয়। রংচঙে সাজানো আশাবাদী মুখগুলির দিকে 2 কদম এগোয় তো 10 কদম পিছিয়ে যায়। ভয়ে মুখ লুকোয় নিজের কাছে, ভাবে যদি ওনারা রেগে যান লোক জড়ো হয়ে যাবে চেঁচামেচিতে। তারপর ভাবে সে তো খারাপ কাজ করতে যাচ্ছে না, যাচ্ছে তো একটু গল্প করতে, উপযুক্ত পারিশ্রমিকও দেবে। তাহলে এই সব 7-5 ভাবতে ভাবতে এগিয়ে যেতেই, কি গো কেষ্ট ঠাকুর নতুন নাকি, একজন আওয়াজ দেয়। অলরেডি 2-3 দিন নষ্ট করে ফেলেছে তমাল, তাই কিছু বলে না, চুপ করে থাকে। কথা নেই রে কেষ্ট ঠাকুরের, এই তোরা কি একটু বাঁশি এনে দে। এই যে শুনছেন, এগিয়ে যায় মিমি ওরফে পার্বতী, ওদের দলেরই একজন। পার্বতী রোজ সঙ্গীদের সঙ্গে দাঁড়ায় এই গলির মোড়ে। পেটের দায়ে, সংসার রক্ষার দায়ে সে একদিন এখানে এসেছিল বাবা মার হাত ধরে। বাবা বিক্রি করে দিয়েছিল মাসির কাছে, ভাই সদ্য বিবাহিত, মা ছাড়া সবার কাছে সে ঘৃণার পাত্রী, অথচ তার টাকাতেই এককালে সংসার চলেছে। মন তার অন্যমনস্ক হয়ে পড়ে। জীবনের প্রতি তার আর কোনো দায়বদ্ধতা নেই। সবাই সঙ্গী নিয়ে চলে গেলেও সে যায় শেষে। কদিন ধরেই সে এই ভদ্রলোককে দেখছে, মুখটা তো লেখক তমাল দত্তের মতো লাগছে। হ্যাঁ বলুন, থতমত ভাবখানা ততক্ষণে সামলে নেয় তমাল। আপনি আপনি লেখক তমাল দত্ত না? আজ্ঞে হ্যাঁ, হাত জোর করে নমস্কারের ভঙ্গিতে উত্তর দেয়। আমি আপনার লেখা পড়ি, ভালো লাগে। চমকিত হয় তমাল, এক বারবনিতার মুখে সাহিত্যপ্রীতি, তিনি লেখা পড়েন, সাহিত্যে সময় দেন। অবাক হচ্ছেন তো? তবু পড়ি, এটাই সত্যি, অনেকের লেখাই পড়ি। না না অবাক হচ্ছে না, ইতস্তত করে উত্তর দেয় তমাল। এখানে আপনার অসুবিধা হচ্ছে না কথা বলতে? যাবেন ভিতরে? বাধ্য ছেলের মতো ঘাড় হেলায় তমাল। ওরা পার্বতীর ঘরের দিকে পা বাড়ায়। দূর থেকে মাসি ওদের দিকে চেয়ে মুচকি হেসে পান ঠোসেন গালে। মাসির কাজই হলো পুরো এই বাড়ির মেয়েদের খেয়াল রাখা। কোন ছোট বয়সে বাবার সংসারে রোজগারের তুরুপের তাস হয়েছিল সে, তারপর থেকেই তো এখানে। এ যেন না চাইতেই জল পেল তমাল। একটি চেয়ার এগিয়ে দেয় পার্বতী, বসে ঘরের চারপাশে নজর করে। পরিপাটি করে সাজানো একদিকে একটি টেবিলে বাহারি টেবিল ক্লথ পাতা, তাতে একটি খাতা, একটি ডায়েরি ও পেন। পার্বতী তাকিয়ে থাকে তমালের দিকেই, যেন সময় দেয়। মুখে হাসি টেনে এনে বলে, আমার গানের খাতা, বহু পুরনো। তারপরই প্রশ্ন ছড়ে, কি লিখছেন এখন? কবিতা। ও, আপনার কবিতায় প্রকৃতি আসে বারবার, তাই না? ওই আর কি, সেই সময় ভাবনায় যা যা থাকে লিখে ফেলি। তা লিখুন, আপনার কবিতায় জুঁই, বেলি, রজনীগন্ধা, গোলাপ, শিমুল, পলাশ সব ফুলের কথায় লেখা থাকে। সবাই তো সাজানো বাগানের ফুল। আচ্ছা, বুনো ফুলের কথা লেখার জন্য ভেবেছেন কখনো? প্রশ্ন শুনে নির্বাক হয়ে তমাল চেয়ে থাকে পার্বতীর দিকে। সাদা মাটা পোড় খাওয়া মুখে, মায়াময় 2 চোখে যেন বড়ই আশার হাতছানি। বলে, বাহ, খুব সুন্দর করে বললেন তো, এবার লিখবো আপনার বনো ফুলের কথা। তা কথা দিয়ে কথা রাখলে তমাল পার্বতীর মতো করেই এক গল্পে উত্তরণ ঘটালো। পার্বতী পড়ে আর চোখে জল ফেলে। এ তো তারই লেখা, তার কথাই লেখা।
কি করে জানলেন তমালবাবু? বুনো ফুলের ইতিকথায় সম্পাদক মশাই অভিভূত। করেছেন কি মশাই? আপনার বুনো ফুলের নায়িকা তো একজন বেশ্যা হয়েও শুদ্ধ, পবিত্র, কল্যাণী নারী। এই নারী সর্বদাই তার সঙ্গীদের ধীর, নিশ্চল ও সংযত হয়েও প্রীতি, বাৎসল্য ও করুণার আহুতি দান করছেন। আহা আহা, সাধু সাধু। এরপর দেখা হয় তাদের বারবার। তার লেখার রসদ খুঁজে বেড়াতে হয় না, আপনি ছোটে কলম। সবার আগে পার্বতীকে পড়তে দিলেও পড়ে না সে। বলে, না মশাই, ছাপার অক্ষরে প্রকাশিত লেখাপড়ার আনন্দই আলাদা। তমালের কাছে এখন পার্বতী তার ডাক নামে। তমাল প্রশ্ন করে, আচ্ছা মিমি, তোমার আমার কাছে কিছু বলার নেই বা কিছু চাওয়ার? কি বলি বলুন তো? কালিমালিপ্ত যৌবন যার, আষ্টে গন্ধ মাখা, কীট দংশনে ছিঁড়ে খুঁড়ে খাওয়া পাপড়িগুলিকে কেই বা কি বলার অধিকার দেয়? যা আছে তা সমাজের চোখে ঘেন্না আর থুতু ছেটানোর উপাখ্যান। যত নষ্টের মূল এই দেহখানি। ব্যাস ব্যাস, চুপ করো চুপ করো, দেহ এক মন্দির, সে শুদ্ধ চিরকালই। হাসালেন তো? হাজার লোকের চেটে পুটে খাওয়া এই শরীর শুদ্ধ কি করে? কেন? মন্দিরে মানুষ কি করতে আসে শুনি? ভিক্ষা চাইতে, পবিত্র হতে, তাই না? তমাল আজ বড় নামকরা লেখক, কিন্তু তার মনে বড় দুঃখ। আজও মিমির পরিচয় সমাজে সে দিতে পারেনি। পত্রকারদের প্রশ্ন শুনে হেসেছে, কখনো এড়িয়ে গেছে, কখনো হেসে বলেছে, সে আছে আমার অন্তরে। ওদিকে তমাল ছাড়া মিমি আর কাউকে সঙ্গী করতে চায় না। মাসির কৌতূহলী মন তাড়া করে। বড় মনে ধরেছে নাকি রে? মিমি চুপ করে থাকলে বলে, বুঝেছি, তা টিকবে তো? বাকিদের ফিরিয়ে দিচ্ছিস যে বড়। তোমার পাওনা তো মিটিয়ে দিচ্ছি মাসি। হ্যাঁ, তা দিচ্ছিস, তবে আর কদিন? ভুল করছিস পারো, বড় ভুল করছিস। তাচ্ছিল্যের দৃষ্টি বিনিময়ের শেষে মাসি মাথায় চিন্তা নিয়েই কিন্তু বিদায় হয়। একদিন প্রস্তাব দিয়েই ফেলে তার আদরের পার্বতীকে তমাল। চলো বিয়েটা সেরেই ফেলি। তমাল বলে, মানে আমাকে বিয়ে করবে তুমি? চমকে ওঠে মিমি ওরফে পার্বতীর বুক। হ্যাঁ, একদমই তাই। তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আর কাকে বিয়ে করব? অন্য কাউকে? পারবো না। না, তা হয় না। দেবতার পায়ে পোকায় কাটা ফুল দেওয়া যায় না। আচ্ছা, আমার তো মনে হয় ফুলের উপর দেবতার থেকে বেশি অধিকার তার মালির। ওমা, সে কি কথা? কেন? মালির একনিষ্ঠ যত্নে আর পরিশ্রমের ফলে যে ফুলটি ফুটে ওঠে, তার উপর প্রথম অধিকার তো তারই। তোমার সঙ্গে কথায় পেরে উঠব না আমি। তাহলে বলে একটি হাত বাড়িয়ে গেয়ে ওঠে, প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। মিলনের আহ্বানের চরম আকুতি। প্রাণহীন ফিকে হাসি উপহার দেওয়া ছাড়া আর কিছুই বলার থাকে না পার্বতীর। তমালকে লাগছে এক তপস্বীর মতো, যেন অহংকারহীন করুণার পাত্র ধরে বসে আছে কোনো এক দাতা। আর পরিচয় প্রাপ্তির অলঙ্করণের আশায় আলোময় হয়ে উঠল পার্বতীর মুখ। শুধু নীরবতার ডানায় ভর করে বাইরে আঁধার নেমে আসে বিশ্ব পাড়াবাড়ে। পরদিন সকালে তার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের আসন সাজাতে সাজাতে বহুদিন পর পার্বতী গেয়ে ওঠে, পায়ো যে मैंने রাম রতন ধন শ্যাম, পায়ো যে मैंने। গানের সুরে ভাসতে থাকে নিষিদ্ধ পল্লীর এই দোতলা বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি অলিন্দ। গান অনুসরণ করে প্রায় সবাই জড়ো হয় তার ঘরের সামনে। গানের শেষে, এ ছুরি মরেছে লো, তোরা এখন যা দেখি। মাসির কথায় সবাই সরে যায়। মাসি পা রাখে তার ঘরে। বলি, তমাল বাবুর সনে বেটা একরে পাক্কা করে ফেললি যে বড়। তা বেটা টেকবে তো? পানের খিলি
মুখে পুড়তে পুড়তে মাসি খাটের উপর পা তুলে বসে। বড় লোভ হয় সংসার করার, না রে? আমাদের জীবন কি এতই সরল পারো? দীর্ঘশ্বাস ছাড়ে মাসি। শোন মেয়ে, সমাজ অনেকটা বদলেছে বটে, তবে পুরোটা নয়। মানুষের মনের পরিচয় পরিবর্তন, রুচির পরিবর্তন হয়, কিন্তু অন্তরের ভাবের পরিবর্তন হয় না রে। সেখানে আমাদের পরিচয়, আমরা বেশ্যা। আমি তোকে কোনো বাধা দেবো না, আবার তুই বিপদে পড়িস এটাও চাইব না। ঘর ছাড়ে মাসি। আর আর চমকে ওঠে পার্বতী। একে একে ফ্যাকাশে হয়ে যাচ্ছে রঙিন স্বপ্নের বেঁচে থাকারা। যন্ত্রণারা মন ছুঁয়ে চুঁয়ে পড়ছে ছায়া নদীতে। অমল তাস আজ বিবর্ণ, তার সৌন্দর্য আসে ফিকে হয়ে। কোথায় যেন তার সব হারানোর ক্লেশ। দৃশ্য থেকে দেশান্তরে যায় লুকানো প্রেম। হৃদয় বোঝে ঋণের বোঝা। বেলা শেষের বৃষ্টি তখনও রোদ্দুর হয়ে ঝরে পড়তে চায়। নীল আকাশ তখন মায়ার বাঁধনে বাঁধতে চায় বুনো ফুলকে স্বপ্ন স্মৃতির গোপন কুঠুরিতে।